আমি আসলে খুব বেশি হুম। অবগত নয়, তবে সেটি তো একটা ব্যাপার যে এটি একটা নজিরবিহীন ঘটনা, এরকম ভাবে সংসদের দক্ষিণ প্লাজা এটা অনুষ্ঠিত হলো এই আয়োজন। কিন্তু যেটি আসলে এই যে ককাস গঠিত হলো, সেটি তো একদিনের জন্য আয়োজক কমিটি হতে পারতো, কিন্তু ককাস তো একটা বিশেষ বার্তা বহনকারী, একটা বিশেষ কাজ থাকে ককাসের। তো কেন গঠিত হলো এই ককাস? আমরা যেটা জানি যে এই ককাস যখন গঠিত হয় তখন সেই দেশের স্বার্থে তারা কাজ করে, মানে আমেরিকার স্বার্থ রক্ষার্থে এই ককাস কাজ করবার কথা। কেন, মানে আমেরিকার স্বার্থ রক্ষার্থে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যরা? হ্যাঁ, দেখুন, মানে এই ককাস বলেন আর যাই বলেন, গত আহ, মানে কয়েক বছর, দুই দুই বছর বা যাবৎ বাংলাদেশে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে বেশ আলোচনা হয়েছে। এগুলো নিয়ে অনেক কিছু প্রশ্ন তৈরি হয়েছে। সর্বশেষ যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি নিয়েও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন খুব থেকেই ছিল হুম, আর হুম। কি। তো এই ইস্যুগুলোতে আমি মনে করি যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি তার জায়গা থেকে যে ভূমিকা রাখার দরকার, এই জায়গাতে বাংলাদেশের স্বার্থকে সঠিকভাবে রাখছেন কিনা, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ, যে চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, সেই চুক্তির আমি মনে করি যে মুখ্য ব্যক্তি ছিলেন। এবং হুম। তৎকালীন সরকারের যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন, সেই সময় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হলেও তিনি এই চুক্তি কেন্দ্রিক ইস্যুগুলোতে মুখোমুখি পালন করেছেন। আহ, এবং সৌভাগ্যক্রমে আমি মনে করি বাংলাদেশে না পুরো পৃথিবীতেই আহ, এইভাবে ট্রানজিশন করে বিনা নির্বাচনে পরবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হতে পারার সুযোগটা, আমি মনে করি এই ধরনের চুক্তি কেন্দ্রিক যেই সফলতা তিনি দেখিয়েছেন সেটারই সার্থকতা আমি মনে করি। আমরা তো এটাও বলি যে গত কিন্তু আপনি যেই নির্বাচনে বলছেন প্রশ্ন থেকেই যায়, মানে এই চুক্তি বা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন থেকেই যায়, কিন্তু প্রশ্নগুলো আপনারা করেন না কেন? মানে প্রশ্নগুলো যেমন আমরা এখন আমরা আমরা এ করছি। নিয়ে প্রশ্ন করেছি। আমি একাধিকবার সংসদেও এই প্রশ্ন উত্থাপিত হয়েছে এই প্রসঙ্গগুলো নিয়ে, এবং শুধুমাত্র এই চুক্তি নিয়ে বাণিজ্য চুক্তি নিয়ে কি সংসদে। বলেছেন আমি একটু শুনতে চাই, মানে হয়তো আমি মিস করে গেছি, কি বলেছেন বাণিজ্য হ্যাঁ, চুক্তি আমি নিয়ে আমি সংসদে? সেদিকে আসছি। দেখুন, সংসদে এই চুক্তির বিষয়গুলোতে যে বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে যাতে আলোচনা হয়। এই চুক্তির বিষয়গুলো নির্ধারিত সরকারের জন্য একটা টাইমলাইন ছিল যে এই সরকার আসার পরে এতদিনের মধ্যে চুক্তিটা বাতিল করতে পারতো। হুম। সেগুলো কেন বাতিল করলো না, এই প্রসঙ্গে আলোচনার জন্য সংসদে আমাদের মাননীয় সংসদ সদস্য পাপিয়া আপা এখানে আছেন। তারা জানেন সংসদে কিছু বিধি আছে। এই বিধির আলোকে আবেদন করতে হয় যে আমি একটা বিষয়ে কথা বলতে চাই। সেই বিধিতে সংসদে আবেদন করা হয়েছিল যে আমরা এই চুক্তি নিয়ে কথা বলতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এই ইস্যু এবং পররাষ্ট্র বিষয়ক হুম। আরেকটা ইস্যু ছিল, সেটা হলো এই ভারতের সাথে বাংলাদেশের যে এখন সম্পর্ক চলছে, বিশেষ করে পুশিং ইস্যু, এগুলো নিয়ে একাধিক নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের প্রেক্ষিতে প্রাথমিকভাবে স্পিকারের অফিস থেকে জানানো হয়েছে যে এটার জন্য পরবর্তী দিনে 1.5 ঘন্টা সময় নির্ধারিত করা হয়েছে। কিন্তু সংসদ অধিবেশন শুরু হওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে হঠাৎ করে ফোন করে জানানো হয়েছে যে এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনিচ্ছার কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে এই বিষয়টা নোটিশ থেকে বাদ দেওয়া হয়েছে। নোটিশ দাতা হুম। সংসদ সদস্য, 5 জন সংসদ সদস্য সেখানে স্বাক্ষর করতে হয়। 5 জনকে আলাদা করে তখন জানানো হয়েছে। সরকারের এখানে আমি মনে করি এই একই সাথে স্বচ্ছতার অভাব আছে, কেন যেন একটা গোপনীয়তার খুবই খুবই চেষ্টা দারুণ চলছে। একটা পয়েন্ট তুলেছেন। আমি আসিফ আসিফ পাপি আপনার কাছ থেকে একটু সময় নিয়ে এই প্রসঙ্গটা আরেকটু শুনে আমি আপনার কাছে, কারণ আপনার কাছে অনেকগুলো প্রশ্ন জমে যাচ্ছে। জনাব সালাউদ্দিন আইয়ুবী, আপনি বলছেন যে যে পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনিচ্ছার কারণে, কিন্তু আপনারা বাইরে এত বিষয় নিয়ে সোচ্চার, বাইরেও তো কখনো মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল বা আলোচনা এগুলোর জন্য বলছেন না। সংসদে বলার চেষ্টা করেছে, সেটা আলোচিত হয়নি, চেপে গেলেন তারপরে সবাই। নাকি আসলে ওই যে আপনি নাকি খেয়াল আসলে ওইটা করেছেন কিনা, ওইটা যেটি আসলে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আসলে দুই দলের সম্মতিতেই হয়েছে, কোটানকোট সম্মতি হয়েছে এবং আলোচনা হয়েছে, যেটি আসলে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিন্তু জামাতের আমির সেটি অস্বীকার করেছেন। না, জামাত ইসলামের সাথে কথা হয়নি। তিনি আলোচনা করেছেন, মানে যে কথাটি বলছেন এটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছে, এবং জামাত ইসলামী প্রকাশ্যেই বলেছে যে তারা এই ব্যাপারে আলোচনা করেনি, এই ইস্যুতে কথা বলেনি। তিনি কথা বলতেই পারেন, নানা ইস্যুতে কথা বলেছেন বিভিন্ন সময়, তার সাথে তো কথা হয়েছেই। কিন্তু এই চুক্তি ইস্যুতে সুনির্দিষ্টভাবে কথা হয়নি জামাত ইসলামের সাথে। জামাত ইসলাম এটা ইতিমধ্যেই তার জায়গা জি। থেকে ক্লিয়ার করেছে। আর আপনি স্পষ্ট, বলছেন যে কিন্তু 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 চুক্তির 11 ব্যাপারে দলীয় জামাত জোটের। ইসলামী কথা বলেনি, এই হুম। জায়গাটাতে আমি বলবো জামাত ইসলামী শুধু এই ইস্যু এবং সাথে আরো কয়েকটা ইস্যু যুক্ত করে, তখন দ্রব্যমূল্য ছিল এই ইস্যুতে। তখন এই সরকার কেন এই চুক্তির ইস্যুয়ে ক্লিয়ার করেনি এবং বাতিল করার জন্য উদ্যোগ গ্রহণ করেনি, এইগুলো নিয়ে শাহবাগে একটা সমাবেশ করেছেন জামাত ইসলামী। সেখানে বক্তব্যে বিভিন্ন সময় কথাও বলেছে। দেখুন, চুক্তির ইস্যুগুলো কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে একেবারে পরিষ্কার না। হুম। হুম। আমাদের কথা ছিল চুক্তির বিষয়গুলো সুস্পষ্ট করা দরকার।
চুক্তির বিষয়গুলো জনগণের কাছে উন্মুক্ত করা দরকার। সেটা সংসদের মাধ্যমে হতে পারে, হুম, সরকার জি সাংবাদিক সম্মেলন করে বলতে পারে। এই জি জি উন্মুক্ত হলে পরে এটার পজিটিভ জায়গা, নেগেটিভ জায়গা, এগুলোতে জি আমরা সুনির্দিষ্ট বক্তব্যগুলো অনেক ধন্যবাদ দেওয়ার আপনার সুযোগ এই দিই। এই অ্যাপ্রোচের জন্য, কারণ আমরা জানতে চাই সরকার এবং বিরোধী দল কি বলতে চায়, কিন্তু সংসদেও শুনি না সেই কোনো বিষয়ে। একমাত্র রুমিন ফারহানার মুখে একটু শুনেছিলাম, এবং সংসদের বাইরেও এটা নিয়ে খুব একটা আলোচনা। আপনাদের অনেক শক্ত ভয়েস আমরা কানে পাই, কিন্তু এটি পাই না। আপনি বলছিলেন জামায়াতের আমির যেটি বলেছেন যে আলোচনা হয় নাই, কিন্তু ব্যারিস্টার ফুয়াদ আপনাদের 11 দলীয় জোটের একজন নেতা, তিনিও কনফার্ম করছিলেন যে তিনি জানেন জামাতের সাথে আলোচনা হয়েছে, জামাতের আমির না জেনে বলছেন। পরে আসবো আপনার কাছে, আবার আসিফ আসামি পাপিয়ার কাছেও একটু আসি। ধরেন এই যে মার্কিন চুক্তি, তারপরে সংসদের দক্ষিণ ভবনে মানে সেটি ইউনূস আমলে, তারপরে আপনাদের সরকার আসলো, বিএনপি সরকার, সংসদের দক্ষিণ প্লাজায় এরকম নজিরবিহীনভাবে আয়োজন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস এবং এই আমেরিকা ককাস, যেটিও একটা বিশেষ বার্তা তো আছেই। সেটি নিয়ে কেউ কোনো আইনি কাঠামো তো নাই, কেউ কিছু এক্সপ্লেইনও করলো না, যেটি আসলে কেন হলো, কি হচ্ছে এখানে, বা কি উদ্দেশ্য এটির। কি মনে হয় কি হচ্ছে আসিফ আসামি ব্যাপার? পাপিয়া, কি হচ্ছে? আমি আমার তো একটা ব্যক্তিগত সত্তা আছে। আমি সেই ব্যক্তিগত সত্তা নিয়ে আমি বলতে চাই যে আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে অদ্যাবধি কাল পর্যন্ত সংসদের দক্ষিণ প্লাজায় কোনো রাষ্ট্রের আহ, বিজয় দিবস বলেন কিংবা কোনো রাষ্ট্রের কোনো আচার অনুষ্ঠান আমি এই প্রথম সংবাদপত্রের মাধ্যমে, রেডিও টেলিভিশনের মাধ্যমে আমি জেনেছি এবং সেটাতে আমি অবহিত হয়েছি। তো এখানে একটা ব্যাপার হলো যে আমরা কি কখনোই প্রভাব মুক্ত হতে পারবো না? একজনের খপ্পর থেকে পড়ে সরে এসে আরেকজনের খপ্পর। আসলে বাংলাদেশের মানুষ আমরা তো খপ্পরে পড়তে চাই না। আমরা মানে এখানে বাধ্যকতা, মানে প্রভাব মুক্ত হয়ে বন্ধুত্ব এবং পারস্পরিক সম্পর্কটা বজায় রাখতে চাই। এখানে সালাউদ্দিন আইবি যেটা বললো যে সরকার প্রেস কনফারেন্স করতে পারতো, সরকার এই করতে পারতো, সরকার সেই করতে পারতো। তো চুক্তিটা তো আর সরকার করেনি, চুক্তিটা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তি, তারা প্রেস কনফারেন্স করা তাদের দরকার ছিল। তাদের যাওয়ার আগে তো জামাত ইসলাম একবারও প্রশ্ন তুলেনি যে ইউনূস সরকার কি কি চুক্তি কোন কোন রাষ্ট্রের সাথে, কোন কোন সরকারের সাথে, কোন কোন দেশের সাথে করছে, সেগুলো আমরা জানতে চাই, দলীয় ভাবে জানতে চাই, পাবলিকলি জানতে চাই। তখন কিন্তু কোনো মুখ খুলেনি। হুম। আজকে এটি যেমন ঠিক, তেমনি তেমনি আপনাদের সরকারও আসলে এটি সম্পর্কে কিছুই বলে নাই। আমারটা আমি এমনকি বলছি, সেই নিরাপত্তা উপদেষ্টাই পররাষ্ট্র উপদেষ্টা হয়ে, মানে পররাষ্ট্রমন্ত্রী হয়ে বেশ না আমি কাজ করে আমারটা যাচ্ছে। বলতেছি। সেটা ধরেন উনি বিএনপির কাছে যে জবাবগুলো উনি জানতে চান, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কখনোই ওই জবাবগুলো ওনারা, জামাত ইসলাম কি এনসিপি, ওনারা জানতে চান না। তো এটাই হচ্ছে সমস্যা, চুক্তি করবে একজন, উত্তর দিতে হবে আরেকজন। আর আপনি নিজেও জানেন শারমিন, যে আমি নিজেও দেখেছি যে 96 সালে পানি চুক্তি, যেটা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভারতের সাথে করেছিল, সেই 42,000 কিউসেক পানি কোনোদিনও বাংলাদেশ পায়নি বর্ষাকাল ছাড়া। বর্ষাকালে এটা মেপে দেখা হয়নি, তবে ধরে নেওয়া হয় বর্ষাকাল ছাড়া কখনোই পায়নি। কিন্তু সেইগুলো নিয়েও ধরেন আমরা পার্লামেন্টে কোনোদিনই, 116 সিটের বিরোধী দল ছিল তখন বিএনপি, শত প্রশ্ন করে উত্তর কিন্তু পাওয়া যায়নি। আবার আমি যে পার্লামেন্টের এমপি ছিলাম 8 থেকে 14, এখানে অনেক চুক্তি আছে যে আওয়ামী লীগের নেতারা পর্যন্ত জানতো না, আওয়ামী লীগের নেতারাও জানে নাই। তো এখন ওই চুক্তিগুলো কি অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই চুক্তিগুলো ইয়ে করছে, ভঙ্গ করছে? ভঙ্গ কিন্তু করেনি। একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের যখন চুক্তি হয়ে যায়, চুক্তি নেগেটিভ হোক পজিটিভ হোক, রাষ্ট্রের স্বার্থ রেখেই হোক কি রাষ্ট্রের স্বার্থ না রেখেই হোক, এই চুক্তিগুলো বলা খুব সোজা যে চুক্তিগুলো ভঙ্গ করা যায়, কি চুক্তিগুলো থেকে বেরোয় আসা যায়, কি চুক্তি আমি মানলাম না, বলা যায়। কিন্তু আহ, পূর্ববর্তী সরকার যখন করে যায়, এটা চলমান প্রক্রিয়াতেই কিন্তু পরবর্তী সরকারগুলোকে তখন সেভাবেই চলতে হয়। না হলে ওই দেখা যাচ্ছে যে তারা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ে গেছে, আর আমি একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আহ যখন বাতিল করব, বাতিল আজ পর্যন্ত আমি দেখিনি বাতিলটাও কিন্তু আমি বাংলাদেশে আমার বুদ্ধি হারটা দেখিনি। আপনি দেখেছেন কিনা আমি জানি না, ইতিহাস কি বলে আমি বলতে পারছি না। তবে আমার সেটি খুব যতটুকু মনে সহজ হয়, বিষয় না, যেমনটি বলে থাকেন আসলে হ্যাঁ, আমার কূটনীতিকরা, যে আমার আমার চোখে এখন পর্যন্ত আমি যতটুকু জানি এরকম বাতিল হওয়ার আমি দেখিনি। স্বার্থবিরোধী অনেক চুক্তি পরবর্তী সরকার এসে ধারাবাহিকভাবেই সেগুলোকে মানতে হয়। যেমন অর্ডিন্যান্স গুলো, অন্তর্বর্তীকালীন সরকারের অর্ডিন্যান্স কি সামরিক ফারমানের অর্ডিন্যান্স, পরবর্তীকালে নির্বাচনের ভিত্তিতে যখন নির্বাচিত সরকার আসে, নিয়ম মাফিক কিন্তু পূর্ববর্তী সবগুলোই কিন্তু তখন এগুলোকে ইয়ে করে ফেলতে হয়, বৈধতাই দিতে হয় অলমোস্ট। মইনুদ্দিনের সরকারের কথাই বলেন,
যে সেগুলো কিন্তু পরবর্তী গভর্নমেন্ট 2008 অনুমোদন দিয়েছে। অনেক এইগুলো বারও রাষ্ট্রের দেওয়া যায় একটা সেগুলো। ধারাবাহিক একটা ব্যাপার। এই ধারাবাহিক ব্যাপার নিয়ে আমি বিতর্কের সৃষ্টি আমি করতে চাবো না। আবার এটাও আমার কাছে ব্যাপার যে হুম। আসলে জানার অধিকার তো সবারই আছে তাহলে রাষ্ট্রের আসিফ নাগরিক হাশিম পাপি, হিসেবে। আপনি যে বলছিলেন যে আমরা কি খপ্পরেই মানে বের হতে পারবো না, তা আমরা কি এরকম যে মনিব বদলালো আমাদের? মানে আগে শুনতাম আমরা, বা গণ অভ্যুত্থানের আগে পরে বিভিন্ন সময় আন্দোলনকারীদের মুখে সবসময় শুনেছি, এবং যেটি আসলে বিভিন্ন সময় আসলে দেখাই গেছে যে বাস্তবতা, ভারতীয় গোলামি, ভারতীয় আধিপত্যবাদ। এখন কি নতুন গোলামি, নতুন আধিপত্যবাদ? দেখেন শারমিন, আপনি বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারতীয় এশিয়ার আপনি যদি ইতিহাস পড়েন, দেখেন ওই নীলকরদের আধিপত্য, আপনি উপনিবেশবাদ ব্রিটিশদের আধিপত্য, ভারতীয় আধিপত্য, তারপর পাকিস্তানের আধিপত্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় আধিপত্যবাদের কবলে নিপতিত হয়ে বাংলাদেশের রাজনীতির কি নিকৃষ্ট পরিস্থিতি, কি ছিন্ন ভিন্ন রক্তাক্ত পরিস্থিতি 15 বছরে করলো, এটা তো আপনারা আমরা বাংলাদেশি মানুষ যে যেখানে থাকেন সবাই কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী। কিন্তু আমাদেরও এমন ভাবে কিছু আসছে পিষ্টে, আপনার জিও রাজনীতি বলেন, সবকিছু এমন ভাবে জড়ানো থাকে যে স্বাধীন চেতা হয়ে করতে গেলেও রাষ্ট্রপতি জিয়া রহমানকে যেভাবে শহীদ হতে হলো, প্রাণ দিতে হলো, সেরকম পরিস্থিতির পরীক্ষাও কিন্তু বাংলাদেশের মানুষ দিয়েছে এবং বিএনপি দিয়েছে। তবে আমি সবসময় আমার ব্যক্তিগত ধারণা যদি আপনি জানতে চান, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের বাংলাদেশকে খপ্পর মুক্ত হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক সুযোগ সুবিধা যেখানে আমি বাংলাদেশের উপকৃত হবে, সেখানেই বন্ধুত্বের হাত যারা সম্প্রসারিত করবে সেই হাতকে আমার স্বাগত জানানো উচিত। খপ্পর মুক্ত হতে হবে। আপনি একটা কথা বললেন যে মানে ইতিহাসের নজির দেখালেন যে স্বাধীন চেতা হতে গিয়ে মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রাণ মানে নিহত হবার খবর আপনি বলছিলেন। সম্প্রতি কর্নেল অলি আহমেদ, যিনি একসময় বিএনপি নেতা ছিলেন, এখন জামাতের জোটভুক্ত শরিক নেতা, তিনি বলছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন, এবং তিনি বলছেন ঢাকার বাইরে যেন তিনি রাত্রি যাপন না করেন তেমন পরামর্শ দিচ্ছেন, এবং বলছেন বিদেশি গুপ্তচররা বা বিদেশে টাকায় যারা চলছেন এরকম অনেক আছেন তার আশেপাশে, ফলে তার নিরাপত্তা সংকটের বিষয়টা তিনি উল্লেখ করছিলেন। আপনি কি মনে করেন কোনো বিদেশি অস্তিত্বের কারণে সংকটে বা নিরাপত্তা সংকটে আছে তারেক রহমান, যেটি একটু কর্নেল এইখানে অলি আহমেদ আমি বলছেন? সেটা মনে করি না। আমার আমার ব্যক্তিগত ধারণা যেটা, এটা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে, ধারণা তো 100% সঠিক বলা হুম। যাবে না। এইখানে ধরেন সাম্প্রতিককালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে বিদেশ সফর, চায়না এবং মালয়েশিয়া সফর, এটা তো কিছুটা হলেও ভারতের অন্তর্জালার বিষয়। কিন্তু এখন ভারত তো এমনই একটি রাষ্ট্র যে তারা বাংলাদেশের দুই দিকেই স্বার্থ নিতে চায়। শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে পরিচালিত করে 15 বছর ভারত অনুশাসিত শাসক থাকলো, আবার শেখ হাসিনা যখন সমস্যায় পড়লেন ওনাকে নিরাপদ সহকারে ভারতে নিয়ে যে স্থায়ী আশ্রয় দিলেন। আবার এখন শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয়ে রেখেই আবার বাংলাদেশের সাথে উনি আগের মতো সম্পর্ক রাখতে চান। তো আগের মতো সম্পর্ক তো আসলে হবে না বাংলাদেশের মানুষের সাথে। কারণ বাংলাদেশের মানুষ যে গুম খুন অপহরণের শিকার হয়েছে, এবং বাংলাদেশের একটা মানুষকে অপহরণ করে ভারতীয় সীমান্ত থেকে তাকে পাওয়া যায়, এটা তো মর্মান্তিক। এবং রাষ্ট্রীয় গণতান্ত্রিক রাষ্ট্র হলে ভারতের এটা নির্লজ্জ একটা আচরণ। তো এই নির্লজ্জ আচরণ তারা তাদের স্বার্থ আবার এক ফোঁটা ছাড় দেয় না, এবং সকল রাজনৈতিক সংগঠন তাদের রাষ্ট্রীয় স্বার্থ, রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপারে খুবই কিন্তু ঐক্যমত। আপনি বিজেপি বলেন, কংগ্রেস বলেন, মমতা হুম। ব্যানার্জি বলেন, সবাই কিন্তু, সিপিএম যখন ছিল তখনও কিন্তু তাই। এখন এইখানে ভারতের যে পূর্বের ইতিহাস, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনকে কেন্দ্র করে এবং 30শে মেকে কেন্দ্র করে এইটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যেয়ে ওনাকে কিন্তু শহীদ হতে হয়েছে, এবং অঙ্গরপোতা দহগ্রাম এগুলো নিয়ে কথা বলতে যেই কিন্তু ওনাকে শহীদ হতে হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসের চরম একটা সত্য কথা।
তো এই চরম সত্য কথাটাকে সামনে মানে রেখে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডেও সেই দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র তখন সেটাও কিন্তু উঠে আসে, ফলে মানে হ্যাঁ আসে শেখ তো। মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরপরে কি মানে একই ধারাবাহিকতায় তারেক রহমানও সেই তালিকায় পড়ে যাচ্ছেন? তালিকার ব্যাপার না, অলি আহমেদ কিষেনসের কথা বলেছেন, এটা উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমার মনে হয় যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন দিয়ে এরকম একটা রাষ্ট্রের জন্য একটা আত্ম উৎসর্গকৃত শহীদি পরিবার, আহ, সেই পরিবারের সন্তান, বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বাভাবিক কারণে সেই ব্যাপারে হয়তো উনি একটু জি, মানে সতর্ক করার কথা হয়তো উনি বলেছেন। জি, মূল অনেক ধন্যবাদ। ভাবার্থটা উনি ভালো বলতে পারবেন। তবে জি, ভারত তো প্রচন্ড অসন্তুষ্ট, এবং ভারত তারা সুসম্পর্ক, প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখার কোনো মানে আগায়ও আসতে চায় না, আবার দাদাগিরি মনোভাবটা পরিত্যাগও করতে পারে না। সমস্যাটা হচ্ছে এখানে। মানে আর এরকম কি বাংলাদেশের আপনি কি এরকম নাগরিকরা মনে আসলে করছেন যে এখন তারেক রহমানের ঝুঁকির কারণ ভারত হয়ে দাঁড়াচ্ছে? তারেক রহমান সাহেবের শুধু ঝুঁকির কারণ ভারত না, বাংলাদেশেরই তো ঝুঁকির কারণ হচ্ছে ভারত। বাংলাদেশের জিও পলিটিক্স এর জিও চতুর্দিকে যে ব্যাপারটা, এটা তো সবসময় আমরা ভারতীয় ঝুঁকিতেই তো আছি। এই যে পুরসিন নিয়ে ধরেন কেমন করছে, হুম, তবে তাদের দেশের ইন্টারনাল ব্যাপার, মুসলিমদের অত্যাচার করা। হুম। কিন্তু বাংলাদেশের একটা হিন্দু যদি সম্প্রদায়ের মানুষ যদি সত্য কথা না বলে যে আমাকে অত্যাচারিত করা হচ্ছে, দেখবেন সাথে সাথে মোদী সাহেবের ফোন চলে আসে। কিন্তু মুসলমানদেরকে এত নির্মম নিষ্ঠুর ভাবে অত্যাচার করা হচ্ছে পশ্চিমবঙ্গে বিশেষ করে, সেটা নিয়ে কিন্তু জি, তাপ উত্তাপ তাদের অনেক কিছু নাই। অনেক ধন্যবাদ আসিফা শরীফ আপনি। মানে সত্য কথা না বলে যদি বলে, কিন্তু সত্য কথাও তো বলতে পারে। সত্য কথাও আসলে কি অত্যাচার হয় না আমাদের সংখ্যা লঘু জনগোষ্ঠীর উপরে? আর একটা বিষয় আপনি বলছিলেন, সেটাও একটু প্রশ্ন সংখ্যালঘুর রেখে যাই। উপরে শারমিন, আমি যেহেতু আইনজীবী, আমি যেটুকু দেখেছি অত্যাচারের বিষয়গুলা, এগুলো আসলে ওদের পৈতৃক সম্পত্তি নিয়েই ম্যাক্সিমামটা একটা একটা মানে বেনিয়া চক্র, একটা দালাল চক্র। এই সম্পত্তি দখল বেদখল ওই সেই মালদা মুর্শিদাবাদের পর্যন্ত যে SARS খতিয়ান দলিল এগুলো তুলে নিয়ে আসে তারা, নিয়ে এসে অল ওভার বাংলাদেশেই কিন্তু তারা এগুলো নিয়ে দখল বেদখল করতে যেয়ে তখন তারা কিন্তু নির্যাতন করে। আচ্ছা, ওই দিকে আজকে না যাই কথা বলতে, আপনি একটা কথাও বলছেন, আরেকটা কথা বলছেন যে তারা তাদের রাষ্ট্রীয় মানে ভারতীয়দের কথা বলছেন, সব দল রাষ্ট্রীয় স্বার্থে ঐক্যমত আছে, তারা একমত, কিন্তু বাংলাদেশে আসলে সেটা দেখা যায় কেন? এই প্রশ্নটা একটা খুব বড় প্রশ্ন, পরে কথা বলবো এটা নিয়ে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী যেই শঙ্কার কথা অলি আহমেদ বললেন, মানে কি বিশ্লেষণে তিনি বলেছেন, এইরকম কোনো আলোচনা কি হয়েছে বা আপনাদের জানা আছে যে আসলেই কি এটা কি একটা ধারণাগত কথা, নাকি একটা একটা সত্যি ফ্যাক্ট যে তারেক রহমান জীবন ঝুঁকিতে আছে বিদেশি গুপ্তচর বা বিদেশি শক্তির কারণে? দেখুন, এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনের ঝুঁকি ইস্যু নয়। বাংলাদেশের এই গত 54 বছরের ইতিহাস যদি একটু খেয়াল করে দেখি, আমরা বাংলাদেশের দুইজন সরকার প্রধান থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো, দেখেন, আহ, হত্যা। শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান তিনি তার আত্মরক্ষার জন্য রক্ষী বাহিনী করেছিলেন। তার নিজের আত্মরক্ষা, তার পারিপার্শ্বিকতা সব করার জন্য রক্ষী বাহিনী করেছিলেন। সেই রক্ষী বাহিনী থাকার পরেও তাকে কিন্তু হত্যার শিকার হতে হয়েছে। আহ, মাননীয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি তো আহ, আমি বলবো সেনা প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি এবং সেনা প্রধান, এই দুইটার যোগ্যতা, দুই পরিচয় এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদের ছিল। এই পরিচয়টা তার নিরাপত্তার দিক থেকে অনেক বেশি শক্ত মজবুত হওয়ার কথা। এরকম শক্ত বলয়ের মধ্যে থাকার পরেও তিনি কিন্তু হত্যার শিকার হয়েছেন। আমি এটার সাথে রিলেট করব হলো বিডিআর বিদ্রোহকে। দেখেন, বিডিআর বিদ্রোহতে আমরা বাংলাদেশের নয়, শুধু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সেনা সদস্য একই দিনে, এত সিনিয়র সদস্যরা মৃত্যুবরণ করেছে, পৃথিবীর কোথাও একই দিনে এরকম ঘটনা নেই। বিডিআর বিদ্রোহতে কারা বাস্তবতা করলো, হত্যা বলে। কিভাবে হলো এই ঘটনা ঘটলো, খেয়াল করে আপনি একটু চিন্তা করে দেখেছেন? তার মানে কি, আপনি দেশের অভ্যন্তরে এত বড় বড় দুর্ঘটনা ঘটানোর হিস্ট্রি বলে দেয় যে দেশের যে নিরাপত্তা বলয়, দেশের যেই নিরাপত্তা প্রস্তুতি, এটা যথেষ্ট ঘাটতি আছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শুধু মানে তারেক রহমান নয়, এটা বাংলাদেশের নিরাপত্তা প্রশ্ন। সেই নিরাপত্তার প্রশ্নে তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে, সাবেক মন্ত্রী হিসেবে, সাবেক সংসদ সদস্য হিসেবে, একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে, এই মুহূর্তে একজন সচেতন চিন্তাশীল মানুষ হিসেবে তিনি তার জায়গা থেকে এই কথাগুলো বলেছেন।
তিনি তার আগে বা পরে যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর সাথে এটা যদি রিলেট করা যায়, এটার সাথে মিলিয়ে বোঝা যায় যে বাংলাদেশে, আমি পাপিয়া আবার এই অংশটাকে এখানে যুক্ত করবো, সেটা হলো পারিপার্শ্বিক এখন যে কন্ডিশন, বিশেষ করে বাংলাদেশের সাথে চীনের একটা সম্পর্ক, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কের অবনতি, এই সব কিছুর সাথেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই ধরনের বড় মেসাকারগুলোর একটা সম্পর্ক আছে, যুগ যুগ ধরে ছিল। সুতরাং এটাকে যদি আপনি একসাথে করেন তাহলে বোঝা যায় যে প্রস্তুতিটা আমাদের কেমন নিতে হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে হয়তোবা তিনি সতর্ক করেছেন। একেবারে এরপরেও যদি উনি খোলাসা করে বলতেন তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হইতো। উনি মানে একেবারে খোলাসা করে তিনি বলতে পারবেন, আসলে তার কাছ থেকে বলা ছাড়া তো আসলে করা যায় না। তো আমি ওনার এটার সাথে মানে একমত পোষণ করে, শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তা নয়, দেশের নিরাপত্তার সাথে এটা সম্পৃক্ত। এবং বিডিআর বিদ্রোহে যারা মামলায় কারাগারে ছিলেন, আমি 5 বার কারাগারে ছিলাম এবং প্রত্যেকবারই বিডিআর সদস্যদের সাথে দেখা হয়েছে। এই সদস্যদের সাথে কথা বলে মনে হয়েছে যে বাংলাদেশ কতটা নিরাপত্তা ঝুঁকিতে আছে, কিভাবে এই বাংলাদেশকে এই ধরনের মেসাকারের শিকার করা হয়েছে, কতটা প্ল্যান্ড এবং পরিকল্পিতভাবে সুচারুরূপে তাদের বিন্দুমাত্র ক্ষতি ছাড়া এই কাজগুলো করে গিয়েছে, এটা চিন্তাও করা যায় না। সুতরাং এগুলোর ব্যাপারে মানে রাষ্ট্রের একটা সতর্কতা থাকা দরকার। সংসদেও কিন্তু এই কথা এসেছে যে এবার নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের বাজেটে কি পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে, এই এই খাতে মানে বাংলাদেশের নিরাপত্তার প্রস্তুতি কতটুকু আলোচনা হয়েছে, এই ইস্যুতে কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে। সেজন্যই আমি মনে করি কর্নেল মনির সাহেব যে কথাগুলো বলেছেন এটা মানে অনেকটাই প্রাসঙ্গিক। আরেকটা ইস্যু থাকতে পারে, সেটা হলো যে এটা আমি জানি না এটা উনি মিন করেছেন কিনা, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এখন নিরাপত্তার জায়গায় যে শিথিলতা দেখাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে আসছে, তার আহ, আশপাশে যারা সাধারণত নিরাপত্তা কর্মী সে দায়িত্ব পালন করেন তাদের জায়গা থেকে এই প্রস্তুতির ব্যাপারেও তিনি হয়তো কথা বলতে থাকতে পারেন, যেহেতু এটা এখন এক বেশ আলোচিতই হচ্ছে তিনি করছেন। এবং আমার কাছে মনে হয় এটা একটা ইস্যু হতে পারে আর কি। জি, বাজেটের জায়গাটা যখন একটু বললেন, মানে নিরাপত্তায় বাজেট কত সেই প্রসঙ্গটা যদি আপনারা তুলছিলেন, কিন্তু ধরেন একটু অন্য জায়গা থেকে এই প্রসঙ্গটা টানি যে বাজেট অধিবেশন শেষ হলো, অর্থ বিল পাশ হলো, মানে আপনারা কেন কোনো সংশোধনী, জামাতের পক্ষ থেকে কোনো সংশোধনী ছাড়াই পাশ হয়ে গেল, যেটা আসলে হয় না, বিরোধী দলের পক্ষ থেকে সবসময় সংশোধনী থাকে, কিন্তু সেটি কোনো রকম কেন কিছু হলো না, মানে তাহলে দেখুন, কি বাজেটে কন্ট্রিবিউশন? সে পাপিয়া আপাতত সংসদ সদস্য, বাজেটে মূলত বাজেটে সংসদ সদস্যরা বাজেটের উপর একটা বক্তব্য রাখার সুযোগ পায়। 300 সদস্য, 350 জন সদস্য সবাই বক্তব্য সুযোগ পেয়েছেন। সেখানে বাজেটের সংশোধনী গুলো নিয়ে সংসদ সদস্যরা মূলত আলোচনা করেন। দ্বিতীয় অপশন থাকে হলো কাট মোশন। কাটমোশনের মধ্য দিয়ে মানে এই বাজেটে মিত ব্যয়, অর্থাৎ কোনো অংশে আপনি যদি মনে করেন যে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, এটাকে একটু কমানো দরকার, সেখানে প্রস্তাব করা হয়। আরেকটা হলো নীতিগত কাটমোশন দেওয়া হয়, যে সরকার এই পলিসিতে এত টাকা ব্যয় করতে চাচ্ছে, এই পলিসির জায়গায় আমি দ্বিমত করছি, সেখানে একটাই করা যায়। আরেকটা হলো এই অংশ থেকে কেটে আপনি এই অংশ যুক্ত করেন, এই 3 জায়গায় করা যায়। এবং এই সব জায়গায় বিরোধী দলের সংসদ সদস্যরা কাটমোশন দিয়েছে, দীর্ঘক্ষণ এটার উপর আলোচনা হয়েছে। কাটমোশনগুলো এত লম্বা, মানে এত বেশি পরিমাণ জমা পড়েছে যে সরকার দলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করে এগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে আসা হয়েছে। অর্থাৎ একটা ইস্যুতে কাটমোশনে ধরেন 30 জন বা 50 জন বা 80 জন অনুরোধ জানিয়েছে আমাকে সুযোগ দেওয়া হোক কথা বলার জন্য। সেখান থেকে সরকার পক্ষ বলছে এখানে 3 জন বা 5 জন সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে, আপনারা কাকে কাকে দিবেন এটা করে দেন। সেভাবে করা হয়েছে, কাটমোশনগুলো আলোচনা হয়েছে। হ্যাঁ, প্রাসঙ্গিকভাবে একটা বিষয় আলোচনায় এসেছে যে দফা ওয়ারি যে বিলগুলো পাশ হয়েছে, বাজেটের উপর সংশোধনী আলোচনা হয়নি, মানে বাদ যায় না, বাজেটের উপর বিরোধী দল সংশোধনী দিয়েছে এবং আলোচনা হয়েছে, বক্তব্য রেখেছে। বিল যেগুলো উত্থাপিত হয়েছে এবং হয়েছে, পাশ হয়েছে, সেই বিলের কিছু দফা থাকে, এই দফাগুলোতে সাধারণত সংশোধনী দেওয়ার সুযোগ থাকে। বিলগুলোর মধ্যে অর্থ বিল একটা গুরুত্বপূর্ণ বিল, এই বিলে সংশোধনী দেওয়ার সুযোগ কতটুকু গ্রহণ করেছে বিরোধী দলের ছিল। এটা আমি বলবো যে এটা আমাদের এই মুহূর্তের জন্যই আমি বলবো এক ধরনের, বলতে পারেন এক ধরনের দুর্বলতা। তবে এই বিলের একটা অনীহাও আছে, না দেওয়ার একটা অনীহাও আছে, কারণ প্রত্যেকটা বিলেই আমরা সংশোধনী দেওয়ার চেষ্টা করেছি এবং এই বাজেটের অর্থ বিল পাশ হওয়ার পরেও কিন্তু 2টা বিল ওই দিন নতুন করে উত্থাপিত হয়েছে, একটা বিল পাশ হয়েছে, সেখানেও সংশোধনী দেওয়া হয়েছে। কিন্তু সংশোধনীগুলি আলোচনা করে কার্যত উপেক্ষা করা হয় এবং এগুলো পাশ হয় না।
তাদের যেহেতু রুট মেজরিটি রয়েছে, সেগুলো পাস হয় না। সুতরাং বাজেটের উপর বিস্তর আলোচনা হয়েছে। এখানে বাজেটের বাইরেও অনেক বিষয়ে কথা বলার থাকে, সেগুলোর কথা বলার সুযোগ নেওয়া, পাশাপাশি বাজেটে যে সংশোধনের সুযোগ সেটা নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে। এই কারণে এইটাই হয়তো অনেকেই মানে আগ্রহ ভরে এই জায়গা থেকে হুম। মানে সংশোধন দেখতে অনাগ্রহর পারে। কথাও আপনি বলছেন, অনীহার কথাও বলছেন, সেই সাথে দুর্বলতার কথাও বলছেন। দুটোই এখানে আছে। আসিফ হাসিম পাপিয়া, আপনি এটা কিভাবে দেখেন, এবং সেই সাথে সামগ্রিকভাবেই একটু জানতে চাই, শুধু বাজেট অধিবেশন না। প্রথম অধিবেশনে দেখলাম আমরা জুলাই সনদ নিয়ে বিতর্ক, কিন্তু মানে শেষে কিছুই হলো না সেখানে। সরকার যদিও বলছে অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু তারা আবার স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আপনাদের দলের নেতা, তিনি ঠিকই বলছেন যে জুলাই সনদ হচ্ছে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সেটা তাদেরকে করতে হয়েছে একরকম, মানে যদি খুব সামারাইজ করে বলি, তারা তখন নির্বাচন চাইছেন, ফলে অনেক কিছু তাদেরকে মেনে নিতে হয়েছে, এরকম একটা অবস্থা তারা করেছেন, ফলে তাদেরও যে একটা অনীহার জায়গা সেটা প্রকাশ পেয়েছে, কিন্তু আবার বলছেন অক্ষরে অক্ষরে করবে। প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশনে বাজেট অধিবেশন হলো, এরকম যেটি অনীহা এবং মানে অর্থবিল পাশ হয়ে গেল, গুরুত্বপূর্ণ সেটি অনীহা এবং দুর্বলতার কারণে। আপনার কাছে সার্বিকভাবেও একটু জানতে চাই, কেমন মনে হচ্ছে সংসদ? শোনা যাচ্ছে কথা? শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে আপনি যেটা বললেন, হ্যাঁ, প্রশ্নটা তো আবার ভুলে গেলাম, শোনা যাচ্ছে বলতে হ্যাঁ, বলতে। মানে আমি আসলে সংসদ অধিবেশন সম্পর্কে আপনার, মানে সংসদ নিয়েই আপনার মূল্যায়ন দিয়েছিলাম, যে প্রথম অধিবেশনটা গেল একরকম, সেখানে একটা জুলাই সনদ নিয়ে বিতর্ক, পাল্টাপাল্টি, দ্বিতীয় অধিবেশনে বাজেট, অর্থবিল মানে বাজেট পাশও হয়ে গেল। আপনি আসলে সংসদ অধিবেশনগুলো কিভাবে দেখছেন, সাবেক সংসদ সদস্য এখানে হিসেবে? জুলাই সনদ দিয়ে আপনি যে কথাটা বলেছেন, দেখেন সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি যখন এমপি না, সংসদ নির্বাচিত হয়নি, আমি নির্বাচিত হলাম না, তখন আমার যে কথাটা আমি বলবো, নির্বাচিত হওয়ার পর আমি সংবিধানের বাইরে প্রথমত আমি যেতে পারছি না। দ্বিতীয়ত হচ্ছে সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত সংসদের ধারা উপধারা যতই স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশের লিপিবদ্ধ থাকুক না কেন, ওইটা পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি তো এখান থেকে সরতে পারবো না। এখন আপনি নিজে আর সংসদ দেখেছেন সদস্য না হওয়ার আগে যে কোনো কিছু বলা যাবে, সেই কথার কোনো দাম থাকে না। না, সংবিধানের বাইরে আপনি বলতে পারেন, সংবিধানের বাইরে, কারণ আপনি তখন সংবিধান মানতে তো আপনি বাধ্য নন, কারণ আপনি তো তখন পার্লামেন্ট মেম্বার না, আপনি একজন সাধারণ পাবলিক, ঠিক আছে, নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত। এখন আপনি যখন নির্বাচন হয়ে যাবে, তখন আপনি ওই সংসদটা কি দিয়ে চালাবেন? সংবিধান আর কার্যপ্রণালী বিধির বাইরে অন্য কোনো পুস্তক কি আছে? অন্য কোনো পুস্তক কিন্তু নাই। তো তাহলে এইটা তো আপনি অস্বীকার করতে আপনি পারবেন না প্রথমত। আর জুলাই সনদ দিয়ে বিএনপির আপত্তি কোথায় কোথায় আছে, সেখানে নোট অফ ডিসেন্ট আছে। আর কোথায় আপত্তি নাই, সেগুলোর ব্যাপারে একমত পোষণ করাও কিন্তু আছে, একবারে স্পষ্ট। কিন্তু এটা জামাত ইসলাম বিভিন্ন ভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য এই বিষয়গুলো কোথায় নোট অফ ডিসেন্ট আছে আর কোন কোন বিষয়গুলো মেনেছি, এই মানার বাইরে কোথায় বিশ্বাসঘাতকতা করছি, এগুলো কিন্তু স্পেসিফিক পয়েন্ট আকারে তথ্যমূলক ভাবে তারা কিন্তু বক্তব্য বিবৃতি বলেন কিংবা লিফলেট আকারেই বলেন, এটা কিন্তু ওনারা বলছে না। ওনারা ঢালাও ভাবে বলতেছে বিএনপি জুলাই সনদ মানছে না, বিএনপি গণভোট মানছে না। এখন বিএনপি সংবিধানের বাইরে গণভোটটা কিভাবে মানবে? এখন গণভোট তো রহিত ছিল, এখন আপনার আইনের মাধ্যমে গণভোটটা আপনার চালু হলো, বৈধ করলো, যে গণভোট সিস্টেমটা চালু করা হলো। এখন যে জিনিসটা চালু নাই, আপনি পার্লামেন্টে সেটা কি করতে পারেন? রাষ্ট্রের বিশেষ বিশেষ পরিস্থিতিতে তাহলে সালাউদ্দিন বিশেষ আহমেদ এই বিশেষ, গণভোটের প্রস্তাবটা দিয়েছিলেন কেন? মানে হ্যাঁ, সালাউদ্দিন সাহেব যেটার অস্তিত্বই স্পষ্টতই, নাই সংবিধানে, সেটি কেন দিয়েছিলেন? তিনি 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 সালাউদ্দিন শুধুমাত্র সাহেব তো সাবেক গণভোটে, সংসদ সদস্য বা মন্ত্রী নন, তিনি আইনজ্ঞও বটে। সালাউদ্দিন সাহেব তার গণভোটের প্রস্তাব আনেনি। অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের তাদের দুটো দক্ষিণ হস্ত আর হচ্ছে আহ, উত্তর হস্ত এনসিপি এবং জামাত ইসলামের কিছু কিছু বিষয়বস্তু নিয়ে তাদের গণভোটের স্বার্থটা যাতে পাকাপোক্ত ভাবে জামাত এনসিপির পালন করা যায়, এই বিধায় নিয়ে গণভোটটা নিয়ে তারা একটা ইস্যু হিসেবে দাঁড় করিয়ে নির্বাচনটা বিলম্বিত করে দীর্ঘ টাইম এই সংস্কার কমিশন আর এই গণভোট আর পিআর পদ্ধতি নিয়ে একটা লম্বা টাইম পার করতে চাচ্ছিল। এইটা বাংলাদেশের মানুষও যেমন তাদের এই অবস্থা থেকে বুঝতে পেরেছে, ঠিক তেমনি ভাবে বিএনপিও বুঝতে পেরেছে। তো স্বাভাবিক কারণে বিএনপি তখন বলেছে ঠিক আছে, গণভোট ছাড়া যদি আপনি নির্বাচন না দিয়ে হুম,
আশেপাশে পাপিয়ার সংযোগটা মনে হয় একটু দুর্বল হয়ে গেছে, শুনতে পাচ্ছি না এখন। মানে নির্বাচনের দিন গণভোট এমন প্রস্তাবও বিএনপির কাছে এসেছে, মানে গণভোট প্রসঙ্গটাতে বিএনপি ছিল এবং হ্যাঁ ভোটের পক্ষেও বিএনপি বলেছে, এখন আসলে তাদের অবস্থানটা অস্পষ্ট। কিন্তু আমি সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনারা তো এটা নিয়ে এখনো আমরা দেখছি মানে জামায়াত বলছে আন্দোলন থেকে সরবে না, ঝাঁকুনি দিলে সরকারকে ঝাঁকুনি দিলে সব মনে পড়বে, মানে অনেক কথা, এই কথার অনেক ফুলঝুরি আছে। আসলে পরিকল্পনা কি? মানে কথার ফুলঝুরি নাকি এটার আসলে কোনো বাস্তবতাও আছে? সরকার এটা প্রসঙ্গে যতটুকু বলেছে সেটা সংসদেও বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরে আসলে আপনাদের পদক্ষেপগুলো কি? আন্দোলন বলছেন, আসলে আন্দোলনটা কি কি বা কেমন? হ্যাঁ, দেখুন, গণভোটের বিষয়ে ভাই, আমি মনে কি করি হলো, আমার তো শেষ হলো না। শেষ হলো না, কিন্তু শারমিন, আপনার, জি আপনার কানেকশনটা তো বন্ধ হয়ে গিয়েছিল মনে হয়। আমার কানেকশনটা কি কারণে বন্ধ হচ্ছে? এর আগে তো কখনো এরকম হয়নি। আমি জানি না, নেটের অনেক ঝামেলা হতেই পারে, তো মানে ফিনিশিং ইন্টারনেটের। কি দিয়ে দেবো? ফিনিশিং আচ্ছা দিয়ে বলেন দেবো? বলেন সালাউদ্দিন আইয়ুবী, আমি একটু শুনে শেষ করি, জি তারপর জি আসছি একটু আমি আপনার কাছে। জি ফিনিশিংটা দিয়ে জি, দিই। প্লিজ প্লিজ, এখন হ্যাঁ। এখন ধরেন যে এই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারেরও তো একটা মেয়াদের থাকা উচিত, যুগের পর যুগ অনন্তকাল পর্যন্ত এটা ওটা সেটা অজুহাতের দায়ে তারা তো তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে পারে না। এবং এই যে অনির্বাচিত সরকার বেশি দীর্ঘায়িত হলে বাংলাদেশে যে সোশ্যাল স্ট্রাকচার, এর যে পরিণতিটা কিন্তু খুব একটা ভালো হয় না। এবং অদূর ভবিষ্যতে বিগত দিনের যে ইতিহাসগুলো, এগুলো পর্যালোচনা করলে সেটাও কিন্তু দেখা যায়। তো সেই জন্য সালাউদ্দিন সাহেব বলেছে যে গণভোট আমরা যদি না মানতাম, না করতাম, যে ঠিক আছে আপনি ইলেকশনের সাথে দেন, আপনারা কি ইলেকশনটা দিতেন? তা আপনারা দিতেন না। আর বিএনপি কেও তারা যখন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা টুপদেষ্টা এগুলো বহুত কিছু চাইছে, বিএনপির স্টেট কথা 3 মাসের ভিতরে আপনারা আপনাদের কাজ ছেড়ে নির্বাচনটা দিয়ে দেন। এই একটা কথার উপর বিএনপি ইজেট ছিল। এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর পল্টনে মিটিং করে যখন নির্বাচনের কথা বলছে, তখন এনসিপি আমাদের গায়ে জ্বালা এবং ঝাল কি পরিমাণ বহিঃপ্রকাশ তারা 1.5 বছর করছে, যে 3টা দিন গেল না বিএনপি এখন ইলেকশন চায়, ইলেকশন চায়। ইলেকশন চাওয়ারও তো একটা যৌক্তিক বিষয় ছিল, যে এইভাবে তো আমরা সে বৃদ্ধি করবে তো একটা আইন তার মেয়াদ, যেটা আহ, বাংলাদেশের জন্য ভালো কিছু হতো না। তো একটা আপনি একটা অভ্যুত্থানের ভিত্তিতে একটা সরকার পেলেন, তারাও যদি সেই ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করতে চায়, তাহলে আসলে বিষয়টা কেমন হলো না? এইটার হাত থেকেও তো আমাদের বের হয়ে আসতে হবে। তো বের হয়ে আসার ক্ষেত্রে তখন গণভোট, এবং গণভোটটা তুগলুকি কারবার তো দেখছেনই আপনারা, যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রচুর পরিমাণের অর্থ এই বদিউল আলম মজুমদার থেকে শুরু করে বিভিন্ন নাম সর্বস্ব এনজিও কে দিয়ে সরকারি প্রচারণায় গণভোটের সপক্ষে অবস্থান নেওয়া, এটাও তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, মানে কি সর্বোচ্চ নিরপেক্ষতা। তো এখানেও তো তারা তাদের নিরপেক্ষতা হারাইছে, এবং টোটাল প্রশাসন যন্ত্রকে ব্যবহারটাও করছে। লক্ষ লক্ষ আওয়ামী লীগের ভোটার আছে, দেখা গেছে তাদের সিলগুলো পর্যন্ত গণভোটে তারা মেরেছে, মেরে গণভোটের একটা পার্সেন্টেজ তারা তাদের মতো দেখিয়েছে। তো এই জন্য গণভোটটা আসলে আমার নিজস্ব ব্যক্তিগতভাবেই আমি যেহেতু তৃণমূলের মানুষ, গণভোটের রেজাল্টটা আসলে সরকার ম্যানিপুলেটিং রেজাল্ট, এবং এটা তারা তাদের মন মতো করে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে একটা আপনি একটা ওই যে কনস্টেবল থাকে সে পর্যন্ত গণভোটে ক্যানভাস করতেছে, ভোটের লাইনে দাঁড়ায় যে হ্যাঁ ভোট দিও, হ্যাঁ ভোট দিও, না দিও না, এরকম করে কিন্তু নিজের চোখে আমার দেখা, আমি যখন ভোট দিতে যাই। তো এই জিনিসগুলো তো দৃষ্টিতে পড়ছেই। তো এখন এটা নিয়ে জামাত ইসলাম গণভোট কার্যকর, এখন আইনে পাশ হলো, এখন দেখা যাক এই গণভোট কার্যকর হবে না নতুন করে গণভোট হবে আইনের আওতায় নিয়ে এসে, সংবিধান কি বলে, সর্বোচ্চ আদালত কি বলে, এগুলো নিয়ে জি। বিবেচনা করি তখন ফাইসাল্লাহ হবে মানে একটা এখন দেখা যাক, অনেক কিছু ঝুলন্ত মনে হচ্ছে আপনার কথায়। আমি সালাউদ্দিন আইয়ুবী ঝুলন্ত। আপনার কাছ থেকে, আপনি আপনি বলছিলেন, আপনি নিশ্চয়ই আসিফ আসিফ পাপিয়ার বক্তব্যের প্রসঙ্গেও বলবেন এবং আপনাদের মানে কর্মসূচি সম্পর্কেও বলবেন। দেখুন, গণভোট নিয়ে আসলে আজকে পাপি আপা একটা নতুন তথ্য দিল যে রেজাল্ট ম্যানিপুলেট করা হয়েছে। এটা কিন্তু সরকার কখনো, মানে বর্তমান সরকার বা সরকারের কোনো সংসদ সদস্য আমি সংসদে শুনিনি। সংসদের বক্তব্যগুলো তো একেবারে বসে টেবিল ওয়ার্কের মতো শুনতে হয় বা শোনা হয়, সেখানে কোনোদিন শুনিনি এতগুলো সংসদ সদস্য কথা বললো। প্রায় সবাই গণভোট নিয়ে নানা কথা বলেছে, কিন্তু এরকম কথা কেউ এখন পর্যন্ত বলে নাই যে ম্যানিপুলেট হয়েছে। যাই হোক, এই কথা হয়তো আমার কাছে মনে হয় যে দেশবাসীর কাছে খুবই হতাশাবাদী। গণভোট নিয়ে না বললেও মানে কিন্তু বলছেন, আপনারা বলছেন, আর আপনাদের দল থেকেই বলছে যে, যেমন হাসনাত আব্দুল্লাহর বক্তব্য বলি, তিনি সম্প্রতি বলেছেন জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছে, জুলাইয়ের পরেও আসলে ফলাফলের পরে সেই ভোট চুরির ঘটনা ঘটেছে। আমি তার কথাকে যদি ব্যাখ্যা করি, মানে
নির্বাচন প্রসঙ্গেই বলছেন যে ভোট চুরি তখন হয়েছে, আর জামাতের আমির বলছেন যে যারা জামাত ভোটে, ইসলামী তো বলছে যারা জিতে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছিল, হ্যাঁ মানে ওদের আমির পিছিয়ে সাহেব নেওয়া বলছেন হয়েছে। যে ষড়যন্ত্র করে 11 দলীয় জোটকে হারিয়ে দেওয়া হয়েছে, মানে মনে হচ্ছে যে আপনারা জিতে যেতেন, দেখুন, ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া নির্বাচনের হয়েছে। এই প্রক্রিয়া এটা আলাদা একটা ইস্যু, এটা নিয়ে মানে আলোচনা করা যায়। আমি যদি মানে খুব 1 মিনিটে শেষ করি, সেটা হলো ষড়যন্ত্র নানাভাবে করার সুযোগ আছে। আমি আমার ছোট্ট নির্বাচনী অভিজ্ঞতা থেকে বলি, আমার এখানে প্রতিদিন ষড়যন্ত্র করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তা হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তারা যাতে তাদের দলীয় হয়, সেটার জন্য প্রধান মানে রিটার্নিং অফিসার যিনি আছেন তার সাথে বসে পরিকল্পনা করা হয়েছে। এবং যে অফিসার কম্পিউটারের হিসাব নিকাশ করবেন, কম্পিউটার ম্যানের সাথে পরিকল্পনা করে করা হয়েছে। তাকে আমাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে। এরপরে অফিসার যারা আছে, এ আমার এখানে 122টা কেন্দ্র আসে, 122টা কেন্দ্রের মধ্যে নির্বাচনের আগের দিন 88 জন অফিসারকে পরিবর্তন করা হয়েছে। এটা আমরা আগে থেকে তালিকাটা পেয়ে দেখলাম যে সব পদধারী নেতা, বিভিন্ন স্কুলের টিচার, বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ঠিক আছে, কিন্তু পদধারী নেতা। আমি অভিযোগ করলাম, পদ সহ তালিকা সহ তাদেরকে দিলাম। বাধ্য হয়ে তখন আমি বলছি এটা যদি না দেন আমি গণমাধ্যমে এখন প্রকাশ করব এবং আপনাদের ব্যাপারে আমরা মিছিল মিটিং করব, প্রয়োজনে হরতাল ডাকবো। আমি এই কথা বলেছি, প্রয়োজনে হরতাল ডাকবো, এখানে ইয়ে করবো, আমি নির্বাচন করব না, নির্বাচন বয়কট করবে। তারপরে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এই জন্য ম্যানিপুলেশনের যে ইস্যু আছে বা রেজাল্ট পরিবর্তনের যে ইস্যু আছে, এগুলো নানাভাবে নানা দিক থেকে হয়েছে। কিন্তু তিনি যেখানে এক বাক্যে বলছেন যে পুরো গণভোটের রায়টাকে একসাথে পরিবর্তন করে দেওয়া হয়েছে, এটার সুযোগ কিন্তু এখনো আছে। এটা কতটুকু পরিবর্তন করা হয়েছে, কি রেজাল্ট হয়েছে, এটা চাইলে পাপিয়া আপা একজন সুপ্রিম কোর্টের আইনজীবী রিড করতে পারে এই রেজাল্ট নিয়ে। এবং সরকার তার নিজেদের সরকার, সুতরাং নির্বাচন কমিশনকে বললে এখন আবার ভোটগুলো গণনা করে সেগুলো নিয়ে একটা মানে সুষ্ঠু রেজাল্ট প্রকাশ করতে পারে। এটা নিয়ে মানে আশঙ্কা প্রকাশ করা, বক্তব্য দেওয়ার আসলে আমি মনে করি ওনার সরকার দলের পক্ষ থেকে সুযোগ নেই। বিরোধী দল আমরা তো যারা আছি মানে ওনারা আপনারাও তো করতে পারেন না সেটি, আপনাদেরও অনেক ঝানু ঝানু আইনজীবী আছেন, তারাও তো আমি তো করতে পারেন, বললাম যে আপনারা তো আমরা শুধুমাত্র ষড়যন্ত্রের আমাদের কথা জায়গা বলে থেকে যাচ্ছেন। আমরা তো এই অভিযোগ করি না যে এই রেজাল্ট কিন্তু সঠিক। নির্বাচন নিয়ে তো বলি, অভিযোগ করছেন। আমরা তো বলি যে গণভোটের রায়ের যে আছে, এই রায়টা জনগণের রায়, সুতরাং এটা নিয়ে তো আমরা কথা বলতে চাই না। এটা নিয়ে করছেন, এই রায় বাস্তবায়ন করবেন, সেটাই আমরা চাই। সেই আর রায় বাস্তবায়ন নির্বাচনের করার রায়, জন্য জাতীয় নির্বাচনের রায়, সেটি জনগণের রায় না। আমি তো বলছি নির্বাচনের রায় জনগণের রায়, জনগণের রায়কে ম্যানিপুলেট করা হয়েছে কোথাও কোথাও। হুম। যেখানে যেখানে ম্যানিপুলেট করা হয়েছে সেই জায়গা থেকে আমাদের লোকজন করেছে, আবেদনও করেছে, কথাও হচ্ছে সেগুলো নিয়ে। সেই বিষয়গুলো নিয়ে একটা একটা করে মানে আলোচনা করা যায়। রেজাল্ট হয়ে যাওয়ার পরে, সব রাত 8:30টার সময় রেজাল্ট হয়ে যাওয়ার পরে কয়েকটা টেলিভিশনের সংবাদ চলে আসছে, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাহেব বিজয়ী, আমি পরাজিত। কয়েকটা টেলিভিশনে নিউজ আসছে, আমার কাছে এখন পর্যন্ত ওই টেলিভিশনগুলোর স্ক্রিনশট আছে, ভিডিওগুলো আছে। আমি আশ্চর্য হয়ে গেছি। আমি সহকারী রিটার্নিং অফিসার যিনি আছে ওনাকে ভিডিও পাঠাই বললাম যে মানে উনি ইয়ে একজন ম্যাডাম ছিলেন। আমি বললাম যে এটা কিভাবে হইলো যে রেজাল্ট এরকম চলে আসে, অথচ আমরা সামনে বসে আছি, আপনার সামনে রেজাল্ট যাচ্ছে, মানে রেজাল্ট আমরা দেখতেছি একটা, এখনো 33টা কেন্দ্রের ফলাফল বাকি, হুম। অথচ টেলিভিশনগুলোতে আমি পরাজিত হয়ে গেছে। এভাবে নানাভাবে নানা দিক থেকে নানা ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে। এবার আসে গণভোটের জায়গায়। দেখুন, গণভোটকে এখন অবৈধ বলা হচ্ছে, গণভোটের প্রক্রিয়াকে মানে যথাযথ হয়নি এরকম বলা হয়েছে, গণভোট ইভেন ছিলই না এটা কথা বলা হচ্ছে। অথচ গণভোটের পক্ষে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং ভোট চেয়েছেন, নিজে হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছেন। হুম। তাহলে তখন কেন এই অবৈধ একটা কাজের পক্ষে স্বয়ং প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী পরিষদ, সকল সংসদ সদস্যরা একবার ডাক ডুল পিটিয়ে ভোট চাইলো? কেন এটা বললো যে এই গণভোটটা আপনারা দেন, গণভোট হলে দেশের জন্য সার্থক হবে, কার্যকর হবে, ভালো হবে? এই কথাগুলো তখন কেন বললো? এটা কারণেই এই যে হাসনাত আব্দুল্লাহর কথা আপনি বলেছেন, হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জুলাই সনদ একটা অন্তহীন প্রতারণা। এখন সরকারের যে আচরণ, এটা জনগণের সাথে একটা অন্তহীন প্রতারণা। এবং এটা যখন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তখন পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেন নাই যে কেন তারা এই প্রতারণা করেছেন। পরবর্তীতে তিনি আবার এটার পক্ষে, যে তারা যে প্রতারণা করেছে এটার পক্ষে বলেছেন যে আমরা এই প্রতারণাটা এই জন্য করেছি যাতে আমরা ক্ষমতায় আসতে পারি। এবং এটা ক্ষমতায় আসতে পারি না, যাতে নির্বাচন হওয়া যাতে যেতে আমরা হয়, যাতে একটা ক্ষমতায় আসতে পারি, নির্বাচন, যাতে আমরা যাতে ক্ষমতায় নির্বাচন আসতে পারি, হয়, ক্ষমতায় ক্ষমতায় আসতে আসার পারি এটা বলা পথটা যায়। তো বন্ধ হয়ে যাইতো যদি আমরা জি। এই সুযোগটা না পাইতাম। দেখুন, নির্বাচনের এই যে পথটা কি মানুষের আসলে সাথে বন্ধ হয়ে প্রতারণা, যেত এই যে সালাদিন আইয়ুবী? মানুষকে বোকা বানানোর চেষ্টা করা, এটা খুব বেশি দিন বানানো যায় না। এটা এই কাজ খুব বেশি দিন করা যায় না।
এটা মানুষ খুব সহজেই বুঝে যায়। এটা কোনো কথার মধ্যে পড়ে যে একটা নির্বাচন হওয়ার জন্য এত বড় প্রতারণা আপনি করতে পারবেন যে বলবেন যে হ্যাঁ ভোটের কিন্তু পক্ষে আপনি ভোট কি দেন, ওই বরং সিচুয়েশনটা একটু বলবেন? তারপরে বলেন এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আজকে প্রতারণা, সেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রতারণার কথাটা বলার আগে কিন্তু একাধিকবার তিনি বলেছেন আমি গণভোটের পক্ষে। আপনার মনে থাকার কথা, সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন যে আমরা তো গণভোটের পক্ষে, কিন্তু গণভোট উপায় কি নির্বাচনের না দিন বলে? হতে হবে। যে নির্বাচনই তো বাংলাদেশে হতো না, গণভোট নির্বাচনের দিন করতে অন্তর্বর্তীকালীন হবে। সরকার অনন্তকাল গণভোট থেকে করতো। নির্বাচনের দিন ছাড়া যাতে না হয়। গণভোট বিরোধী দল, অন্যান্য সদস্য যারা এখন যারা আছে 11 দলীয় জোটের, তারা সবাই আগে চেয়েছিল এবং জি, এটা আগে করার সালাউদ্দিন জন্য আইয়ুবী, আপনি আন্দোলন একটু সংগ্রাম প্রশ্নটা করেছে। একটু যদি তখন প্রশ্নটা নিতেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে আমি গণভোটের পক্ষে, গণভোট জি, একসাথে হবে, এটা একটু খুব আপনার স্বাভাবিক। কাছে প্রশ্নটা করতে চাই। প্রশ্নটা হচ্ছে এটা যে তার মানে কি আসলে আসলে ফ্যাক্টটা কি ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলছেন এবং যেটি এখন আসিফ আসিফ পাপিয়াও সেই পক্ষেই বলছেন যে আসলে কি ব্ল্যাকমেইল ছিল সরকার, যে তারা যদি এটা মেনে না নিত তাহলে আসলে এই নির্বাচন হতো না, কারণ তখন তো আসলে শোনা যাচ্ছিল আরো 5 বছর থাকুক, সংস্কার বিচার এগুলো আগে হতে হবে, পরে নির্বাচন, এরকম একটা আলোচনা তো আসলেই ছিল, এবং আবার যারা বেঈমান উনি তারা। ফিরে এসেছে। এই হ্যাঁ, কাজগুলো কাদের দ্বারা হয় জানেন? যাদের জনগণের প্রতি আস্থা নাই। জনগণের প্রতি যদি আস্থা থাকে, যদি একটা বিশ্বাস থাকে যে জনগণ আমাদেরকে নির্বাচিত করবেই, জনগণ আমাদের পক্ষে আছে, তখন আমার যখন নির্বাচন হোক এটা নিয়ে কোনো প্রশ্ন তৈরি হয়। কিন্তু যখনই মনে হয় যে না আমি একটা সেট আপ রেডি করেছি, আমি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি ক্ষমতা আসতে চাই, তখন ভয় থাকে যে এই সেট আপ যদি ভেঙে যায়, এই সেট আপ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে তার আমরা ক্ষমতায় আসতে পারতেছি না। সুতরাং এই সেট আপ থাকতে থাকতে আমাকে নির্বাচনটা করে দিতে হবে এবং ক্ষমতায় আসতে হবে, এবং সেটাই হয়েছে। তখন সরকারের সাথে প্যারালাল সরকার চলেছে সকল জায়গায়। নিয়ন্ত্রণটা ছিল এক ধরনের, এবং একজন উপদেষ্টা তো বলেছে যে কমপক্ষে 4 থেকে 5 মাস আগে সকল নিয়ন্ত্রণ আমাদের মানে সবকিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমরা রুটিন ওয়ার্কটাও ঠিক মতো করতে পারিনি। এই যে আমি বলবো এক প্যারালাল সরকার জায়গায় বলতে আপনি এসে কি আটকে গিয়েছিল বুঝাচ্ছেন? সবকিছু। প্যারালাল সরকার বলতে আপনি কি বুঝাচ্ছেন? কাদের বোঝাচ্ছেন? প্যারালাল সরকার তখন এমন একটা পরিবেশ তৈরি ছিল যখন যে যেদিক দিয়ে সুযোগ পায় তার নিয়ন্ত্রণটা সে সেভাবে নেওয়ার চেষ্টা করছে। ইভেন উপদেষ্টাদেরকে, এই যে ডক্টর খলিলুর রহমান যে বিএনপির হয়ে কাজ করেছে, এটা নিয়ে তো আর এখন কোনো বলার অপেক্ষা রাখে না। তিনি কাজ করেছেন বলে তাকে এখন পুরস্কৃত করা হয়েছে। তিনি নিজেই সরাসরি মীর শাহ আলম সাহেব সংসদে কথা বলেছেন যে সরাসরি এই নির্বাচনে বিএনপি বিজয়ী হচ্ছে। এই নির্বাচনের যে না খেলা, এটা বলে নাই, এই খেলার যে ট্রফি, এই ট্রফির কথা ট্রফি, বলছে। এই না এই এটা এই নির্বাচনী খেলার যে অপব্যাখ্যা ট্রফি, করেন না এই ট্রফি এমপি মানুষ, সরকারের ঘরে যাচ্ছে। এটা টু দি পয়েন্ট এই যে কথা বলছে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তিনি একেবারে মানে লন্ডনে গিয়ে মাননীয় বর্তমান প্রধানমন্ত্রীর হাতে গিয়ে দিয়ে এসেছেন, বলেছেন যে ট্রফি এই সেখানে দিয়ে আসা হয়েছে। তার মানে একেবারে স্পষ্ট বোঝা আছে তখন এই ডক্টর খলিলুর রহমান সহ বেশ কয়েকজন উপদেষ্টা, একজন মানে নারী উপদেষ্টা তো বলেছেন যে আমরা একটা দলকে মেইন স্ট্রিম হতে দেইনি। না এটা তাহলে কথা না, শোনা একটা স্পষ্টই দলকে বুঝিয়েছেন। মেইনস্ট্রিম হতে দেয়নি এটা বলেন নাই উনি, না, উনি নারী উগ্রবাদী গোষ্ঠীকে নির্যাতন বলেছেন। আপনারা কি ধর্ষণ সেই তারা বলছে একটা উগ্রবাদী? দলকে, আপনি এটা শুনে দেখবেন যে অপব্যাখ্যা। আমরা একটা দলকে মেইন স্ট্রিম হতে দেইনি। না, এই যে না তাদের পরিকল্পনা, এই যে তাদের প্ল্যান, কিছু এটা নারী উপদেষ্টা নির্যাতন চেষ্টা নিয়ে করেই, আলোচনা। পরিকল্পনা করেই পুরো তৎকালীন মানে আচ্ছা, অন্তর্বর্তী যদি সরকারের আপনাদের এই ধারণা মধ্যে থেকেই আরেকটা থাকে, সরকার গড়ে তুলেছিল। সালাউদ্দিন সেই আইয়ুবী, আপনারা সরকারটা যদি একটা এই পক্ষে কাজ ধারণা করেছে। পোষণ করেই থাকেন, এই ধারণা যদি পোষণ করেই থাকি, তো তাদেরকে কেন জবাবদিহিতার আওতায় আনেন না? কেন মানে আপনাদের সাথেও তো তাদের ভালো সম্পর্ক ছিল, মানে আপনাদের জোটের নেতারা সেই পরিষদে উপদেষ্টাও ছিলেন আর কি, উপদেষ্টা পরিষদে, তো তাদেরকে সরাসরি কেন এখন, এবং আপনাদের সাথে সেই ওয়ার্কিং রিলেশনশিপটাও আছে বা কথা বলার জায়গাটাও আছে, কেন সরাসরি তাদেরকে মানে জবাবদিহিতার আওতায় আনেন না, যে দেখুন সব কেন বিষয় এরকম সব হবে? সময় সব বিষয় সবার নজরে থাকে না, এবং থাকার মতো করে কেউ কাজ করে না খুব স্বাভাবিকভাবেই। এখন আপনি নাহিদ সাহেবের কথা বলছেন, তিনি তখন তো উম, এই জায়গাটাতে হয়তো ছিলেন না, এই যে প্ল্যানটা হচ্ছে সেই প্ল্যানে তিনি ছিলেন না। থাকলে তিনি তো সেই ভূমিকাটা রাখতেন। তিনি যদি এই প্ল্যানের অংশই হতেন তাহলে তো মানে জামাতের সাথে জোট করতো না, তাহলে বিএনপির সাথে জোট করতো খুব স্বাভাবিকভাবে। এই যে এগুলো যে প্ল্যান সেই ওয়াইজ আলোচনাটাও হয়েছে, হচ্ছিল তো, এবং সেই আলোচনাটা হচ্ছিল না তা তো না, হচ্ছিল তো। হ্যাঁ, আলোচনা আলোচনা তো হতেই পারে, সব হুম। অনেক বিষয়ে আলোচনা হয়েছে, অনেক বিষয়ে কথা হয়েছে। তখন তো মানে বলছে যে 5 বছরের আগে সরকার কোনোভাবেই যাবেই না, আহ, করা হবে না, কিন্তু পরবর্তীতে নির্বাচন হয়েছে, নির্বাচনের জায়গাটা হয়েছে, এবং সব কিছুর সেট আপ ফাইনাল বক্তব্যটা ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটা লন্ডনে গিয়ে যখন সিদ্ধান্ত হলো, পুরো দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল।
সরকার ক্ষমতায় কে আসছে কিভাবে আসছে। আপনি চিন্তা করতে পারেন যে একজন মানে যিনি প্রার্থী, এমপি প্রার্থী, তাকে সরকারের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমি বলবো একদিনে কোটি কোটি টাকা খরচ করে গ্রহণ করা হলো, আর আরেকজনের পিছনে 2জন পুলিশও নাই। এটা কি লেভেল মানে প্লেইং ফিল্ড ছিল? কোনোভাবেই না। না, কিন্তু এখন আপনারাই বাংলাদেশের বলছেন তার এই নিরাপত্তা পদ্ধতিটাকে সংকটের কথা, এরপরও আপনারা তো মেনে নিতে বলছেন তার হয়েছে। নিরাপত্তা সংকটের কথা, আপনারাও বলছেন তার নিরাপত্তা সংকটের কথা, জামাতের আমিরের নিরাপত্তা সংকটের কথা বা জামাতের নিরাপত্তা সংকটের কথা তো আপনারাও বলছেন এখন না। অলি আহমেদ আমি বলছে আমি ওনার নিরাপত্তা নিরাপত্তা সংকটের কথা বলি না, আমি দেশের নিরাপত্তা পরিস্থিতির কথা বলেছি, যেখানে পিলখানার মতো এত বড় ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং এই দেশের নিরাপত্তা জি নিয়ে জি বিশেষভাবে চিন্তা করা দরকার। আমি বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী হলো মানে সেনাবাহিনী। হুম, সুতরাং সেনাবাহিনীর অফিসাররা যেখানে হত্যার শিকার হচ্ছে, সুতরাং আমাদেরকে তো ভাবতেই হবে জি যে আমাদের জি নিরাপত্তার আমি বলয়টা আসলে একদম কোথায়। শেষ বক্তব্যটা আসিফ আসের পাপিয়ার কাছ থেকে শুনি, অনেকগুলো প্রসঙ্গই আসলো, আপনি যদি একটা মানে সবগুলো একটা সামারি করেন হ্যাঁ, আসিফ আসের। আইয়ুবী একজন ভাগ্যবতী ব্যক্তি যে তার প্রিজাইডিং কুলিং এগুলা নিয়ে নালিশ দেওয়ার সাথে সাথে উনি ফলাফল রেজাল্ট পেয়ে গেছে। কিন্তু আমরা হচ্ছি সেই হতভাগ্য দুর্ভাগ্যবান যে একটা আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে একটা সেট আপ নির্বাচন, ডিআইজি থেকে শুরু করে আপনার হচ্ছে দুটো ডিসি থেকে শুরু করে এবার বুঝেন যে সেট আপ তারপরে নির্বাচনও আপনার হয়েছে। হচ্ছে প্রিজাইডিং কুলিং সমস্ত তাহলে শেখ সরকারি হাসিনার দোষ দেন কর্মকর্তা কেন আপনারা? এবং মানে ছাত্র আপনিও শিবিরের বলছেন সেট আপ সমস্ত নির্বাচন, আপনিও নেতাকর্মীরা। বলছেন হ্যাঁ, সেট সেট আপ আপ নির্বাচন। নির্বাচন হয়েছে। না, আপনি ভাই আপনার সময় কিন্তু আমি কথা বলিনি, হুম, জি জি আমারটা শেষ কথা করেন, বলতে বলেন দেন, বলেন আমি আসিফ শুনেছি আসিফ। আপনার শোনার ধৈর্য থাকতে হবে। তারপরে ধরেন যে সেইখানকার ডিসি, দুটো ডিসি একবারে তারা নিয়ে যে সেটা হচ্ছে জেলা পরিষদের কোটি কোটি টাকা জামাত ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠান নামমাত্র সেখানে তারা ব্যয় করছে, অনুদান দিচ্ছে ওই দুটো ডিসি, এবং যেগুলা তাদের নির্বাচনে তারা ব্যবহার করেছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে একটা হাসপাতালের 10টা ডাক্তার, 10টা ইসলামী ছাত্র শিবির, তারা আবার প্রিজাইডিং পুলিং। আপনি ইসলামিক ফাউন্ডেশন, সেও মসজিদে খুতবা দিয়ে আসছে দাঁড়িপাল্লাকে পাশের জন্য। এগ্রিকালচারের ডিডি সেটাও, বিভাগীয় অফিসার সেটাও, একবার পজিশন ধরে ধরে আমি বললাম। তো সেখানে তো আমরা ডিসির কাছে যে কোনো ছাড়া বাড়াই করতে পারিনি, এবং নির্বাচনের আগেই আমরা দেখছি যে জামাত জিতে আমরা হারা, এরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে তারপরেও ভোটে অংশগ্রহণ করতে হয়েছে। এখন এইখানে উনি যে কথাগুলো কিছু মন গড়া কথা উনি বলে ফেললেন, যে একমাত্র রংপুরের একটা মিটিং এ তার পূর্বে জামাত ইসলাম প্রচুর সমালোচনা করছে যে গণভোট সম্পর্কে বিএনপি কোনো কথা বলে না, কোনো মিটিং এ ভোট চায় না, এটা ওটা সেটা 7 সূত্র, সেটা নিয়েও তারা কিন্তু একটা প্রোপাগান্ডা চালাইছে ইলেকশনের সময়। তখন আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তখন ওই রংপুরের একটা মিটিং এ সম্ভবত গণভোট নিয়ে উনি একটা কথা বলেছেন যে গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। এর বাইরে অল ওভার বাংলাদেশে আমি কোথাও কিন্তু শুনিনি, প্রথমত। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে উনি যেটা বললেন যে সেট আপ ইলেকশন এবং সচিবালয়ের বারান্দা থেকে কোর্টের বারান্দা পর্যন্ত জামাত এবং এনসিপির অত্যাচারে, আমি ঢাকা শহরে থাকি, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি নিজের চোখে দেখছি তাদের দৌরাত্ম, তাদের দালালি, তাদের চিৎকার চেঁচামেচি, প্রভাব বিস্তার। শিশির মনির কোর্ট থেকে ফোন দেয়, অমক রিট করে এটা পাঠালাম, এটা 24 ঘন্টার ভিতরে ফয়সালা করে দিবেন, এইরকম উদ্ধত আচরণ আমাকে দেখতে হয়েছে। কিন্তু আমি, আমার দল, আমি একজন ব্যক্তি নেতৃত্ব স্থানীয় সচিবালয়ের বারান্দায় আমি তখনও পা দিইনি, এখনো কিন্তু পা দিইনি, অদূর ভবিষ্যতে আমি দেব না, কারণ আমার এখানে কোনো কাজ নাই, আমি এমপিও না, আমি জনপ্রতিনিধিও না। আর ওই নেত্রী হিসেবে সচিবালয়ের বারান্দায় যাওয়ার রুচিবোধটাও কিন্তু আমার নাই। এবং আপনি সার্জিসের একটা বক্তৃতা তো দেখছেন যে কি ভালো ছিলাম আগে, যখন যেটা বলছি সেটা হয়েছে, যা করছি তাই হয়েছে, কিরকম করে সুন্দর করে অকপটে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিন্তু দিয়ে দিছে। সেই সেই ঘটনার সাথে আইবির আজকের টক শোয়ে এই বক্তৃতা কি মেলে? বাস্তবতার সাথে কিন্তু এই বক্তব্য মোটেও মেলে না। বাংলাদেশে প্রভাব বিস্তার করলে জামাত আর এনসিপি করছে, যমুনা ঘেরা করছে, ভিতরে চাপ প্রয়োগ করে আর একরকম তাদের মতামতটা প্রতিফলিত করছে। এখন এই সরকার স্থায়ী সরকার হোক, এইটা জামাত ইসলামের সবাই চাইছে, যারা যারা চাইছে তারা প্রত্যেকে এমপি হয়েছে, আমির হামজা পর্যন্ত এমপি হয়েছে। যে বলছে যে আল্লাহর ওহী নাইবে এসেছে এবং এটা এক যুগ যদি থাকে তো কোনো সমস্যা নাই, এই আল্লাহর ওহী নিয়ে আর অলিকে অলির সাথে তুলনা করেছে। তো এগুলো তো বাংলাদেশের মানুষ অস্বীকারও করতে পারবে না। আর ইউটিউবের এটা একটা ভাইরাল বক্তব্য বিবৃতি। এবং আমার চাঁপাইনবাবগঞ্জে জেলা আমির নায়েবে আমির লতিফুর রহমান স্টেট বলছে এই জামাত আর সেই জামাত না। আমি ডিসি সাহেবকে ফোন করে বলি ডিসি সাহেব এটা করেন, আমি ডিআইজি কে বলি ডিআইজি সাহেব এটা করেন, এটাও কিন্তু ভাইরাল বক্তব্য। এবং শাহজাহান খানের বক্তব্য সেটাও কিন্তু ভাইরাল।
এবং আরেকজন চট্টগ্রামের অ্যাডভোকেট, সেই ভদ্রলোক থানায় যেভাবে তার ভাইরাল কথাগুলো বেরোলো, এগুলো আইয়ুব সাহেব কি চোখে থাকে না? শুধু বিএনপি ঘাড়ি চাপায় দেয়? লন্ডনে যে কি কথা হয়েছে, বিএনপি ডিসেম্বরে ভোট চাইছে, জামাত ইসলাম ডিসেম্বরে ভোট করবে না, যেহেতু তারা পরাজিত শক্তি 71-এ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে তাদের অবস্থান ছিল। ডিসেম্বরে তারা এমনি একটু মুখটা ছোট করেই থাকে, ডিসেম্বরে তারা কোনোদিনও ভোট চায় না। স্বাভাবিক, কারণ তারা চাইছে ফেব্রুয়ারিতে। তো এইটা তো একটা মিনিমাইজ তো করতে হবে। তো মিনিমাইজ করতে লন্ডনে সেটা নিয়ে কথা হচ্ছে যে ঠিক আছে, ডিসেম্বরে ওনারা করবে না, তাহলে জানুয়ারিতে আমরা করবো, ফেব্রুয়ারি মাসে আমরা সেখানেও করবো। আসলে একটা গোপনীয়তা ছিল, কি কথা যে হয়েছে এটাকে মানে কেউ সেভাবে এক্সপোজ করে নাই। কিছু অল্প কিছু বিষয়ে এই বিষয়ে আলোচনা সিদ্ধান্ত হয়েছে, তারা যা বলেছেন ততটুকুই, কিন্তু এত বড় এটা তো একটা প্রেস সময়। কনফারেন্স হয় নাই, যে হুম, প্রেস কনফারেন্স তো হয় নাই যে মূল বক্তব্য একবার প্রচার মাধ্যমে জি, চলে আসবে। তবে আনঅফিসিয়ালি কথা যেটা আমরাও যেটা শুনছি, যে বিষয়টা আসলে নির্বাচনের দিন তারিখ নিয়ে। তো জি, সেটাই হচ্ছে শাহ আলম সাহেব শেষ বলেছে, করব। হুম, সেটা নিয়েই শাহ আলম সাহেব বলেছে যে নির্বাচনের দিন তারিখের ট্রফি। ট্রফির কথা, এনারা বিজয়। আর এখানে যেটা ওনার মেইন স্ট্রিম, এই মেইন স্ট্রিমের গোটা বক্তব্য আমি শুনছি, এখানে রেপ, ধর্ষণ, নারী নির্যাতন এগুলো নিয়ে কথা হচ্ছে। যারা রেপ, যারা ধর্ষণ, এখনো বলাৎকার হচ্ছে, 45টা বাচ্চা থাকলে 45টা মাদ্রাসায় বলাৎকার, 41টা যদি মাদ্রাসার শিশু মেয়ে থাকে, তারা প্রত্যেকেই ধর্ষিতা। এগুলো বিভিন্ন পরিসংখ্যানতে বেরিয়ে আসছে। এরকম একটা আলোচনা নিয়ে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা উনি এরকম কিন্তু পরিসংখ্যান রেজওয়ানার অবশ্য কথাটা এখনো আসে নাই, বলাৎকার বলেছে। ধর্ষণের ঘটনা আসছে কিন্তু পরিসংখ্যান এরকম আসে নাই। আমরা শেষ করব মানে ভালো করে আসছে যে আলোচনাগুলো। 41টা বাচ্চা মেয়ে 41টাই ধর্ষিতা এবং 42টা ছেলে 42টাই ধর্ষিতা।